কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা, কেরানীগঞ্জ থেকে 4 বারের মাননীয় সংসদ সদস্য, এমপি ও মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি, নন্দিত জননেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান। 1962 সালের 25শে জানুয়ারি হযরতপুরে জন্মগ্রহণ করেন। পঞ্চম শ্রেণীতে পড়াশোনাকালীন সময়ে বৃত্তি পেয়ে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ভর্তি হন। সেখানে তিনি ক্লাস ক্যাপ্টেন এবং হোস্টেল ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখান থেকেই এসএসসি পাশ করেন। তার কলেজ জীবন শুরু হয় ঢাকা কলেজ থেকে। ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। তার পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং রাজনৈতিক জীবন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কবি জসিমউদ্দিন হল সংসদের সর্বোচ্চ ভোটে সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হন। তার পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য নির্বাচিত হন। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। 1983 সালে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য পদ লাভ করেন। এরপর জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক নির্বাচিত হন। তার পরবর্তী সময়ে প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে হাজার হাজার ছাত্রছাত্রীদের সমর্থনে বিপুল ভোটে তাদের প্রিয় নেতা আমানুল্লাহ আমানকে ডাকসুর ভিপি নির্বাচিত করেন। ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করার সময় দেশের রাজনৈতিক অবস্থা চরম অবনতি ঘটে। স্বৈরাচার এরশাদ সরকার পতন আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব প্রদান করেন ডাকসুর ভিপি জনাব আলহাজ আমানুল্লাহ আমানের উপর। শুরু হয় স্বৈরাচার এরশাদ পতন আন্দোলন। তৎকালীন সময়ে ডাকসুর ভিপি প্রিয় নেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান বাংলাদেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দদের নিয়ে ঢাকায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে তার সভাপতিত্বে আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনের দিক নির্দেশনা প্রদান করেন। আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আলহাজ আমানুল্লাহ আমানের নেতৃত্বে আন্দোলন যখন সফলতার দিকে যাচ্ছিল, তখন ঘেরাও দেওয়া হয় সচিবালয়। পুলিশের প্রচণ্ড আক্রমণে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জেহাদ। বেগম খালেদা জিয়া আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নির্দেশনা প্রদান করেন আমানুল্লাহ আমানকে সর্বদলীয় ছাত্রৈক্য গঠন করবার জন্য। তৎক্ষণাৎ আমানুল্লাহ আমান 22টি ছাত্র সংগঠনকে আহ্বান জানান এবং তৈরি হয় সর্বদলীয় ছাত্রৈক্য পরিষদ। সর্বদলীয় ছাত্রৈক্যের আহ্বায়ক নির্বাচিত হন আমানুল্লাহ আমান। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলার পাদদেশে শহীদ জেহাদের লাশকে সামনে রেখে শপথ নেওয়া হয়। স্বৈরাচার এরশাদ পতন ছাড়া ঘরে ফিরবে না। আন্দোলনের রূপ নেয় এক অনন্য পর্যায়ে। দেওয়া হয় হরতাল। মিছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের অভিমুখে যাচ্ছে, পুলিশ তখন টিয়ার সেল, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর। সে হামলায় আমানুল্লাহ আমান সহ সর্বদলীয় ছাত্রৈক্যের 11 জন নেতৃবৃন্দ গুরুতরভাবে আহত হন। নিশ্চিত মৃত্যুর কথা জেনেও সেদিন তারা রাজপথ ছাড়েনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ও আমানুল্লাহ আমানের নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়ে সমস্ত বাংলাদেশে। 1990 সালের 5 ডিসেম্বর পুরানা পল্টন মোড়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন আমানুল্লাহ আমান। সারা দেশের তুমুল আন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। স্বৈরাচার এরশাদ পতনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় কেরানীগঞ্জের ইস্পাহানী ডিগ্রি কলেজে সম্বর্ধনার আয়োজন করেন ছাত্রদল। সেই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপোষহীন নেত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সে সম্বর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার জনতার ঢল নেমে আসে ইস্পাহানী ডিগ্রি কলেজে। আলহাজ আমানুল্লাহ আমানকে কেরানীগঞ্জের গণমানুষের হাতে তুলে দিয়ে যান দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1991 সালে আমানুল্লাহ আমান 32,000 ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন। 1996 সালে আমানুল্লাহ আমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। তার পরের নির্বাচনে 1996 সালে 72,000 ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন এবং 2001 সালের নির্বাচনে আমানুল্লাহ আমান 82,000 ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন। জনাব আলহাজ আমানুল্লাহ আমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। 1996 সালে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশে ব্যাপক আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশনায় পুলিশ বাহিনী বিএনপি নেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমানের উপর নৃশংস হামলা চালায়। এ হামলায় তিনি গুরুতরভাবে আহত হন এবং পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার এই ত্যাগ ও ভূমিকা ইতিহাসের গৌরবময় অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা যখন রাষ্ট্রযন্ত্র ও আওয়ামী সন্ত্রাসীদের ব্যবহার করে ঢাকা শহর সহ সারা দেশের বিএনপির গণ আন্দোলনকে অবরুদ্ধ ও স্তব্ধ করে রেখেছিল, ঠিক সেই সংকটময় মুহূর্তে দেশনায়ক জনাব তারেক রহমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্ব অর্পণ করেন আমানুল্লাহ আমানের উপর। দায়িত্ব পাওয়ার পর আহ্বায়ক আমানুল্লাহ আমানের আহ্বানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করার উদ্দেশ্যে হাজার হাজার নেতাকর্মী ও জনতা সমবেত হন। এই বিপুল জনসমাগমে আতঙ্কিত হয়ে পড়ে ফ্যাসিস্ট হাসিনা। পরিকল্পিতভাবে পুলিশ ও সরকারি বাহিনী অতর্কিত হামলা চালায়, টিয়ার সেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে নির্বিচারে গুলিবর্ষণ করে। শহীদুল্লাহ সাহেব, জানেন সাহেব, আমি কথা বলবো আপনাদের সাথে। আমাদের নেতা শহীদের এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সহ অসংখ্য নেতাকর্মী আহত ও গুলিবিদ্ধ হন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যাত্রা করেন চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির তৎকালীন আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান। যাত্রাপথে পুলিশ তাকে বাধা প্রদান করেন। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে জনাব আলহাজ আমানুল্লাহ আমান দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেন, এটি আমার সাংবিধানিক অধিকার। সংবিধানকে অমান্য করে যদি আমাদেরকে যেতে না হয়, তাহলে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে, গণতন্ত্রকে আজকে ভূলুণ্ঠিত করা হচ্ছে, আজকে মানবাধিকার ভূলুণ্ঠিত করা হচ্ছে। অথবা এই অধিকারকে আমাদের কেড়ে নিতে পারে না। এই গণতন্ত্র একদিন প্রতিষ্ঠা হবে এবং পুনরুদ্ধার করব আমরা, সরকারের পতন হবে। 200-র অধিক মামলা নিয়ে স্বৈরাচার হাসিনার আমলে 11 বার কারাবরণ করেন আলহাজ আমানুল্লাহ আমান এবং তিনি দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেন, হাসিনার পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরব না। আমরা শপথ নিতে চাই, হাসিনার পতন ছাড়া, তত্ত্বাবধায়ক ছাড়া আমরা ঘরে ফিরব না। এরপর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ঢাকা মহানগরের ছাত্র জনতা ও নেতাকর্মীদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলেন। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, 10 দফার প্রথম দফা এই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা মিথ্যা সাজা প্রত্যাহার করতে হবে। যদি এই সরকারের সভাপতি না হয়, যদি পদত্যাগ না করে, এই বাংলাদেশের জনগণ পদত্যাগে বাধ্য করবে। এই বাংলাদেশের জনগণ ভোটারবিহীন এমপিদেরকে সংসদ থেকে বের করে নিয়ে আসবে। এই বাংলাদেশের জনগণ ভোটারবিহীন এমপি হয়ে মন্ত্রীরা সচিবালয়ে বসেছে, জনগণ তাদেরকে বের করে নিয়ে আসবে। তারপর পদ না করে ওই শেখ হাসিনাকে, অবৈধ বচ্চুর অনৈতিক শেখ হাসিনাকে ওই গণভবন থেকে জনগণ বের করে নিয়ে আসবে। এর বিকল্প নেই। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। পরে জনাব তারেক রহমানের নেতৃত্বে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তা সম্ভব হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে দৃঢ় কণ্ঠে আমানুল্লাহ আমান একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, ওই আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের বলেছে, আমরা পালাবো না, জেলে যাব, জেলে যাব। ওবায়দুল কাদের সাহেব, আপনারা শুধু আপনার নেত্রী শেখ হাসিনা সহ এই বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন, আর না হয় ছেলে ঢুকবেন। মানে বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না। 90-এর গণ অভ্যুত্থানের এই মহানায়ক ও জাতীয় বীর সেই ভবিষ্যৎবাণী 5 আগস্টে বাস্তবে রূপ নেয়। ফ্যাসিস্ট হাসিনা সহ তার দোসররা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আলহাজ আমানুল্লাহ আমান ছাত্রনেতা থেকেই অন্ধকার কেরানীগঞ্জকে আলোকিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং অসংখ্য উন্নয়ন সাধন করে অবহেলিত কেরানীগঞ্জকে আধুনিক কেরানীগঞ্জে রূপান্তরিত করেছেন। বিএনপি সরকার আমলে আমানুল্লাহ আমান কেরানীগঞ্জের জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ভবনে রূপান্তরিত করে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করেন। ডাকসুর সাবেক ভিপি জনাব আলহাজ আমানুল্লাহ আমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কেরানীগঞ্জে 7টি নতুন কলেজ নির্মাণ করেন। কলাতিয়া ডিগ্রি কলেজ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আমবাগিচা কলেজ, নয়াবাজার ডিগ্রি কলেজ, হজরতপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ, বরিশুল স্কুল অ্যান্ড কলেজ, বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ। আলহাজ আমানুল্লাহ আমান 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 10টি নতুন স্কুল নির্মাণ করেন। 30টি হাই স্কুলে নতুন ভবন নির্মাণ করেন। 120টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ ও সংস্কার করেন। 10টি নতুন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেন। 10টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেন। 5টি নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 10টি নতুন স্কুল স্বীকৃতি পেয়েছে ও একটি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠা করেন। 8টি কলেজে একাডেমিক ভবন নির্মাণ করেন এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য উপজেলা রিসোর্স সেন্টার নির্মাণ করেন। মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুলের নতুন ভবন উদ্বোধন করেন। 2006 সালের 7 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন। 2003 সালের 24 অক্টোবর জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেন। 15 কোটি টাকা ব্যয়ে হজরতপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। আধুনিক কেরানীগঞ্জের রূপকার ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমানুল্লাহ আমান স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। জিঞ্জিরায় 20 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করেন। হজরতপুরে 10 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করেন। কালিন্দী ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের নতুন ভবন নির্মাণ করেন। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 32 থেকে 50 শয্যা বিশিষ্ট নতুন ভবন ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। কোন্ডা ইউনিয়নে 10 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করেন। কলাতিয়ায়
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র নতুন ভবন উদ্বোধন করেন। আগানগরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র নতুন ভবন উদ্বোধন করেন। আমিনবাজারে 20 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করেন। যোগাযোগ ও পরিবহন খাতে আধুনিক কেরানীগঞ্জের রূপকার ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমানুল্লাহ আমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় কেরানীগঞ্জের আমূল পরিবর্তন ঘটিয়েছেন। বাবুবাজার ব্রিজ উদ্বোধন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওয়াশপুর বসিলা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ইটাভাড়া সেতু আলিপুর ব্রিজের উদ্বোধন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1991 সালের পূর্বে কেরানীগঞ্জে মাত্র আধা কিলোমিটার পথ পাকা সড়ক ছিল। কেরানীগঞ্জের 95 মূল সড়ক ও সেতু ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমানুল্লাহ আমান এমপি ও মন্ত্রী থাকা অবস্থায় নির্মাণ করেন। কেরানীগঞ্জের সকল মহাসড়ককে তিনি প্রশস্ত করেন। তিনি কেরানীগঞ্জ টু দোহার সড়ক নির্মাণ করেন। কেরানীগঞ্জ থেকে সাভার পৌঁছানোর মূল সড়ক তিনি নির্মাণ করেন। বিক্রমপুরের সাথে স্বল্প সময়ে কেরানীগঞ্জের সাথে যোগাযোগ ব্যবস্থা তার আমলেই উন্নয়ন করা হয়। সড়ক যোগাযোগ উন্নয়ন করতে কেরানীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে ছোট বড় মিলিয়ে 180টি ব্রিজ ও কালভার্ট তার আমলেই স্থাপন করা হয়। 438টি গ্রামে প্রায় 400টি পাকা, আধা পাকা ও কাঁচা সড়কের উন্নয়ন কাজ সম্পাদন করেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। তুলসীখালী সেতু ও কায়কোবাদ সেতু উদ্বোধন করেন। কোনাখোলা কেরানীগঞ্জ খোলামুড়া, হজরতপুর ইটাভাড়া হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক উদ্বোধন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কলাতিয়া বালুয়ারটেক ভায়া রামেরকান্দা রোহিতপুর সোনাকান্দা সড়কের উদ্বোধন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জিঞ্জিরা কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়ক উদ্বোধন করেন। কোন্ডা ইউনিয়নে বিবির বাজার ডাক্তার MA আজিজ সড়ক উদ্বোধন করেন। হাসনাবাদ কাবুচান শাহ মাজার সংলগ্ন সড়ক উদ্বোধন করেন। কালিন্দী গার্লস কলেজ থেকে নদীর ঘাট পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ উদ্বোধন করেন। কোন্ডা ইউনিয়নে বিবির বাজার সড়ক উন্নয়নের কাজ উদ্বোধন করেন। 1993 সালে ঢাকা আরিচা মহাসড়ক হতে 8টি ব্রিজ নির্মাণ করে সাভার ভাকুরতা ইউনিয়নের মোগরাকান্দা হয়ে কেরানীগঞ্জের সাথে সংযোগ সড়ক নির্মাণ করেন। জিঞ্জিরা থেকে কালিন্দী বুড়িগঙ্গা নদীর তীরে বেড়িবাঁধ নির্মাণ করেন। হজরতপুরে ধলেশ্বরী নদীর তীরে বেড়িবাঁধ নির্মাণ করেন। বিদ্যুৎ খাতে আধুনিক কেরানীগঞ্জের রূপকার জনাব আলহাজ আমানুল্লাহ আমান ব্যাপক উন্নয়ন সাধন করেন। 1991 সালে কেরানীগঞ্জে প্রায় 95% এলাকায় বিদ্যুতের আলো পৌঁছেনি। কেরানীগঞ্জের ভৌগোলিক অবস্থার সাথে সঙ্গতি রেখে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ ও বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি কর্মসূচি গ্রহণ করেন। তৎকালীন সময়ে 2টি বিদ্যুৎ উপকেন্দ্র চালু করেন। কেরানীগঞ্জের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলসহ প্রায় 90% এলাকায় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পৌঁছে দেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জের চরকুন্দুলিয়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন করেন। কেরানীগঞ্জের বিসিক শিল্পনগরীতে 10 মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন। প্রায় 400 কোটি টাকা ব্যয়ে জিঞ্জিরা পাওয়ার স্টেশন উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া। কলাতিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন। কোন্ডা ইউনিয়নে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন। কেরানীগঞ্জের বাঘৈরে 10 মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন। ভাকুরতা ইউনিয়নে নিজ উদ্যোগে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। যদিও ভাকুরতা ইউনিয়ন তৎকালীন সময়ে তার নির্বাচনী আসন ছিল না। আধুনিক কেরানীগঞ্জ গঠনের লক্ষ্যে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে জনাব আলহাজ আমানুল্লাহ আমান কেরানীগঞ্জে প্রথম গ্যাস লাইন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় গ্যাস বিতরণ লাইন সম্প্রসারণের কাজ উদ্বোধন করেন। কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে গ্যাস লাইন সম্প্রসারণের কাজ উদ্বোধন করেন। গ্যাস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ কেরানীগঞ্জবাসীর কাছে ছিল খুবই দুর্লভ। কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমানুল্লাহ আমানের একান্ত প্রচেষ্টায়
বিএনপি সরকার এই অসাধ্যকে সাধন করে। কেরানীগঞ্জবাসীর ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিতে সক্ষম হন। ক্ষমতা গ্রহণের পরপর কেরানীগঞ্জে ৪৭,৫০০ মিটার পাইপলাইন স্থাপন করেন। এর আগে ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সালে বিএনপি সরকার প্রায় ১৫,০০০ মিটার পাইপলাইন স্থাপন করেন। ২০০৬ সালে নেটওয়ার্ক সম্প্রসারণ হয়েছে প্রায় ১৪,০০০-এ। এতে করে নতুন গ্রাহকের সংযোগ সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪০,০০০-এ। শিল্প ও অর্থনৈতিক খাতে কেরানীগঞ্জকে একটি স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। পানগাঁও কন্টেইনার পোর্ট উদ্বোধন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শিল্পায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা মৌজায় ধলেশ্বরী নদীর তীরে ২৫.৪৭ একর জমিতে ঢাকা বিসিক শিল্পনগরী গড়ে তোলেন। ৯ জানুয়ারি ২০০৪ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসে ঢাকা বিসিক শিল্পনগরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখানে ১৫৯টি শিল্প প্লটে ১৫৯টি শিল্প প্রতিষ্ঠান বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২০,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কেরানীগঞ্জের চামড়া শিল্পনগরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কেরানীগঞ্জের লাখিরচর রিলায়েন্স জুট মিল উদ্বোধন করেন। কেরানীগঞ্জে হযরতপুরে কৃষি ব্যাংক শাখার উদ্বোধন করেন। কেরানীগঞ্জের আগানগরে আনসার বিডিবি ব্যাংক উদ্বোধন করেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। আধুনিক কেরানীগঞ্জের রূপকার ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমানুল্লাহ আমান ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বুড়িগঙ্গা ধলেশ্বরী কালীগঙ্গা নদীর তীর সংরক্ষণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন। বুড়িগঙ্গা চীন মৈত্রী সেতু হতে খলামুড়া পর্যন্ত এবং হযরতপুরে ঢালিকান্দি ধলেশ্বরী নদীর তীর সংরক্ষণ ও উন্নয়ন করেছেন। নদীর তীর ও নদীর বক্ষ অবৈধ দখলদার থেকে মুক্ত করেছেন। সমগ্র এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর তীরবর্তী অঞ্চলে বনায়ন গড়ে তুলেছেন এবং বুড়িগঙ্গা নদীর তীর সংরক্ষণের কাজ উদ্বোধন করেন। ধলেশ্বরী নদী ভাঙন পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণ করেছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জনাব আলহাজ আমানুল্লাহ আমান। আগানগর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর সংরক্ষণ কাজ উদ্বোধন করেছেন। জিঞ্জিরায় মনু ব্যাপারী ঢালে ২রা এপ্রিল নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মাণ করেন। কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে নিজের হাতে মাটি কেটে রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন। কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে নিজের হাতে মাটি কেটে রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করেন। কেরানীগঞ্জের প্রেস ক্লাবে নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব আলহাজ আমানুল্লাহ আমান কেরানীগঞ্জের ৬টি এলাকায় বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আলহাজ আমানুল্লাহ আমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসে লাখিরচর আবাসন প্রকল্প উদ্বোধন করেন। জিঞ্জিরা ঈদগাহের উন্নয়ন কাজ উদ্বোধন করেন। রোহিতপুর বাজারে মন্দির উন্নয়ন কাজ উদ্বোধন করেন। জিঞ্জিরায় ৩,০০০ থেকে ৮,০০০ লাইনের ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করেন। আওয়ামী সন্ত্রাসীদের কবল থেকে মনোহরিয়া মন্দির উদ্ধার করে নতুন মন্দির নির্মাণ করেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। হযরতপুরে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। আধুনিক ঢাকা ২ নির্মাণের অঙ্গীকার। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও ভূমি দখলমুক্ত ঢাকা ২। যুবকদের জন্য কর্মসংস্থান। ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ। ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি ও উন্নত মানের শিক্ষা। বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা। উন্নত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা। সবার জন্য পরিচ্ছন্ন সবুজ পরিবেশ ও খেলার মাঠ। ঢাকা ২ এর সকল স্থানে গ্যাস সংযোগ ও সার্বক্ষণিক সরবরাহ নিশ্চিত করা। ঢাকা ২ আসনকে একটি মডার্ন সিটি হিসেবে গড়ে তোলা। কেরানীগঞ্জের মা মাটি মানুষের নন্দিত জননেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন।